আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ১৯ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। সন্ধ্যা রাতের নীরবতা ছাপিয়ে ঝিঝি পোকার আওয়াজ বেড়েছে দ্বিগুণ। থেকে থেকে গহীন জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গা ছমছমে হাউলিং। অদূরের জঙ্গল থেকে ভেসে আসা জোরালো আওয়াজে সাড়া দিয়ে পেন্টহাউস ক্যাপিয়ে হাউলিং করছে এরিসের আদুরে নেকড়ে বোজো। নিস্তব্ধ রাতে এহেন হাউলিংয়ের আওয়াজ ভীষণ ভয়াতুর শোনালেও আজ আর সেসব ভয় ছুতে পারছে না ফ্লোরা আর ঈশানীকে। মেয়ে দুটো আবারও এসে বসেছে বিস্তৃত ছাদবারান্দায়। অনর্গল তুষারপাত আর ঠান্ডা দুটোই মাত্রাতিরিক্ত, তবু ওরা নিরুদ্বেগ। ঈশানীর দৃষ্টি নিষ্প্রভ। সেদিকে এক পল চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ফ্লোরা। অতঃপর গলার আওয়াজ খাদে নামিয়ে একাই বলতে লাগল, জন্ম কাউকে খারাপ বানায় না ইস্যু, আর না তো এরিসের জন্মের উদ্দেশ্য কখনো মাফিয়া কিং হওয়া ছিল, কিন্তু পৃথিবীতে জন্মানোর পরে তোমার রক্ষকেরাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন সেই তুমিটা আর তুমি থাকবে না। মায়া, ভালোবাসা, প্রিয়জন এগুলোর মতো হৃদয় নিংড়ানো অনুভূতির প্রতি তৈরি হবে এক আকাশ সমান বিতৃষ্ণা। আর এরিস তো সেই মায়ার বাঁধনগুলো নিজ হাতে রক্তাক্ত করেছে, রাইফেলের গুলিতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভালোবাসা নামক বিনে সুতোর টান। তাহলে এতগুলো বছর পরে ওর কাছ থেকে তুমি কেমন আচরণ আশা করছো ইস্যু? হ্যাঁ, এটাই সত্যি, ও ভালোবাসতে জানে না, আর না তো কখনো দুর্বলতা অনুভব করে কারোর জন্য। ওর খড়খড়ে কড়া পড়া হৃদয়টা যতটা না নির্জীব তার চেয়েও বেশি নিষ্ঠুর। এটুকু বলে থামল ফ্লোরা। ওর পানে দৃষ্টি ঘোরালো ঈশানী। লম্বা শ্বাস টেনে বুক ভরে কনকনে শীতল বাতাস পুড়ে বিরস মুখে শুধালো, তুমি ওর সম্বন্ধে এত কিছু কিভাবে জানলে? ছোটবেলায় একটু আধটু মায়ের কাছে শুনেছিলাম, সেটুকুই। এছাড়া খোলাখুলি তেমন কিছুই জানি না, কারণ এরিসের পেন্ট হাউসে তার অতীত নিয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। ওর দুনিয়াটা আসলে এক দুদিনে এমন রংহীন কালো হয়নি ইস্যু। বুঝ হওয়ার পর থেকেই এরিস নিঃসঙ্গ। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় ফ্লোরা। এখনো একই দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে ঈশানী। মেয়েটার জলজলে নীল চোখের মাঝে কৌতূহল সুস্পষ্ট। দেখে ফ্লোরা বলতে শুরু করল আবারও, শুনেছি এরিস বাংলাদেশের বংশভূত হলেও ওর জন্ম রাশিয়ায়, কারণ সে সময় ব্রাটওয়্যার এর অন্তর্ভুক্ত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেররিস্ট পাইথান প্যারাডাইসের লিডার মিস্টার ভানিয়া মিকাইলের একমাত্র বিশ্বস্ত স্পাই ছিল এরিসের বাবা আন্দ্রে। আমি যতটুকু জানি এরিসের বাঙালি নাম অরণ্য, যেটা কখনোই কোথাও ব্যবহার করতে পছন্দ করে না এরিস। ফ্লোরার কথায় ইস্যুর অযাচিত মস্তিষ্কে হানা দেয় সুদূর খাগড়াছড়ির এক টুকরো বেনামি স্মৃতি। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। তখনকার সেই বাক্যটুকু কর্ণকুহরে মধুসূধার মতো ঠেকলেও এখন সেসব কিছুই ঘৃণার মিশেলে একীভূত। ঈশানীকে ভাবতে দেখে কথার পারদে লাগাম টানে ফ্লোরা। আগ বাড়িয়ে শুধায়, কিছু ভাবছ ইস্যু? ফ্লোরার ডাকে ভ্রম কাটে ঈশানীর। ভ্রম থেকে বেরিয়ে এসে পুনরায় বলে, পাইথান প্যারাডাইসের লিডার অন্য কেউ ছিল। তাহলে এরিস? আকাশপানে চেয়ে ভাবুক স্বরে ফ্লোরা বলল, এক কথায় যদি বলি, এত অল্প বয়সে এরিসের জীবনটাকে এমন নরক বানানোর পেছনে একমাত্র দায়ী এই পাইথান প্যারাডাইস। মানে? ফের প্রশ্ন ছুড়ল ঈশানী। ওর কথার পাছে এবার আর থেমে থেমে নয়, বরং এক নাগারে বলতে শুরু করে ফ্লোরা। মাফিয়া গ্রুপগুলোর লেনদেন বলো কিংবা ডিল বলো, এগুলো শুধু কালো টাকা আর অসাধু ব্যবসাতেই সীমাবদ্ধ নয় ইস্যু। মাফিয়ারা অনেক কিছুর বিনিময়ে লেনদেন করে, অনেকটা আগেকার যুগের দেনা পাওনার মতোই। কখনো ক্ষমতার বিনিময়ে মানুষের লেনদেন হয়, তো কখনো মানুষের বিনিময়ে ক্ষমতার। মাঝে মধ্যে তো সর্বশান্ত হয়ে কেউ কেউ নিজেকেই নিজে বিলিয়ে দেয় নিষিদ্ধ জগতের অন্ধকার মরিচিকার মাঝে। ঈশানী হাঁ করে তাকিয়ে আছে ফ্লোরার মুখশ্রী পানে। ওর চেহারায় বেকুব ভঙ্গিমা স্পষ্টত হওয়ায় ফ্লোরা বলে, কি বুঝলে না, তাই তো? উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় ঈশানী। সহসা মৃদু হেসে জবাব দিল ফ্লোরা। ৮ বছরের এরিসের জন্য এই জঘন্য ক্রাইমগুলো ছিল অত্যন্ত আতঙ্কদায়ক আর মানসিক যন্ত্রণার। ও পালাতে চেয়েছিল বহুবার, কিন্তু পারেনি। উল্টো ধরা পড়ে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছে বারবার। এরিসের জীবনের আশা আকাঙ্ক্ষা ওখানেই নিভে যেতে পারত, কিন্তু যায়নি। বেশ কিছু বছর মাফিয়া হাউজের ওই ছিপছিপে দুকামরার ঘরটাতে বসবাস করার পরেও বাড়ি ফেরার আশা ছাড়েনি এরিস, কারণ সাধারণ স্বাভাবিক একটা কৈশোরিক জীবনযাপন তখনও ব্যগ্র হয়ে তাড়া করে বেড়াত ওকে। দিনের আলোটুকু মিলিয়ে গেলে তমসাচ্ছন্ন আধারের মাঝে নিজের পাপী সত্তাটাকে ভীষণ ঘৃণা করত এরিস। অগত্যা দীর্ঘ ৮ বছর পরেও কখনো আশাহত হয়নিও। উল্টো সবসময় স্বপ্ন দেখেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, যার ফলস্বরূপ ওর প্রতি যখন মাফিয়াদের বিশ্বাস তুঙ্গে, পুরো আন্ডারওয়ার্ল্ডের সবার মুখে যখন একই নামের জয়ধ্বনি, ঠিক তখনই এরিস সিদ্ধান্ত নেয় ও আরও একবার পালাবে। পালিয়ে গিয়ে ব্রাভডায়ের পুরো মাফিয়া সাম্রাজ্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এরিস আসলে কী জিনিস। তখনকার এরিস ইউভান হয়তো পাইথান লিডার এরিসের মতো এতটা সুকৌশলী ছিল না কখনোই, নয়তো জানার কথা ছিল পাপের দুনিয়ায় একবার ভুলবশত ঢুকে পড়লে তার আর এখান থেকে পরিত্রাণ নেই। সবকিছু ছাড়িয়ে যত দূরেই সে পালিয়ে যাক না কেন, পাছে ফেলে আসা অগণিত পাপের স্তূপ তাকে ভৌতিক ছায়ার মতোই তাড়া করে বেড়াবে সারা জীবন।
এরিসের সঙ্গেও এমন কিছুই ঘটেছিল। ও নিজের কৌশল আর পারদর্শিতা দিয়ে পাপের দুনিয়াকে বিদায় জানিয়ে এসেছিল ঠিকই, কিন্তু পাপ ওকে ছাড়েনি, বরং দ্বিগুণ হস্তে জড়িয়ে ধরেছিল আষ্টেপৃষ্ঠে। সেবার এমনভাবেই পাপের নৃশংস বেড়াজালে বাধা পড়েছিল ওইটুকু ছেলেটা, যে ওর জন্য সাধারণ জীবনযাপন হয়ে উঠেছিল এক আতঙ্কিত দুঃস্বপ্নের আরেক নাম। সেই সঙ্গে ভেতরের আবেগ অনুভূতি সব কিছু হারিয়ে গিয়েছিল বিতৃষ্ণার মহাসমুদ্রে। ভেতরের অনুভূতিকে জ্যান্ত কবর দিয়ে এরিস হয়ে উঠেছিল এক হৃদয়হীন জানোয়ার। মাফিয়া টেরিটরি থেকে বেরিয়ে আসার পরে কি হয়েছিল এরিসের সঙ্গে? চোখের পাতায় কৌতূহল ধরে রেখে ভাবুক স্বরে প্রশ্ন ছড়ে ঈশা। ওর কথার প্রত্যুত্তরে ফ্লোরা বলতে শুরু করে আবারও। মা বলেছিল টেরিটরি থেকে পালিয়ে সবার আগে নিজের বাড়িতে যায় এরিস, যেখানে ওর মা আর ছোট্ট বোনটা থাকত। খুব বেশি ছোট ছিল না বোনটা, এরিসের চেয়ে 2-1 বছরের ছোট মাত্র। তবে বাড়িতে প্রবেশ করার পরেই সবচেয়ে বড় ঝটকা খায় এরিস। সাধারণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কত সহজেই না টেনে হিচড়ে বের করা হচ্ছিল ওর মা আর ছোট্ট বোনটাকে। এরিসের চোখের সামনে ঘটেছিল সবটা। কারণ এরিস পালিয়েছিল ঠিকই, কিন্তু পালানোর অপরাধে মাফিয়াদের সবচেয়ে বড় থাবাটা পড়েছিল ওর মা আর বোনের ওপর, যা হতে দিয়েছিল ওর বাবা স্বয়ং আন্দ্রেও। কি হতে দিয়েছিল? এরিস নিখোঁজ হওয়ার পরেও ক্ষমতা ধরে রাখার জন্য আন্দ্রেও তার স্ত্রী আর কন্যাকে ইটালিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। আর এরিস যে সময় বাড়িতে পৌঁছায়, ঠিক সেই সময় ওরা সবাই জোর জবরদস্তি করে এরিসের মা আর বোনকে হেলিকপ্টারে তুলছিল। সময়টা ছিল একদম মুখোমুখি। এটুকু শুনে উদ্বিগ্নতায় ভ্রু বেঁকে গেল ঈশানীর। ব্যগ্র হয়ে শুধালো, কি বলছো এসব? ক্ষমতার লোভ মানুষকে এত নিচে নামাতে পারে? পারে। তারপর নিশ্চয়ই এরিস বাঁচিয়েছিল ওর মা বোনকে। ইস্যুর কথায় ফিচেল হাসল ফ্লোরা। বলল, এরিস তখন নিতান্ত কিশোর মাত্র। মাফিয়াদের সঙ্গে লড়াই করার মতো শক্তি কিংবা সামর্থ্য কোনোটাই ছিল না ওর। তবে কৌশল ছিল, বুকে অদম্য সাহস আর জিদ ছিল প্রচুর, যার বশবর্তী হয়ে নিজের জীবনের মারাত্মক ক্ষতিটা সে সময়ই করেছিল এরিস। চুক বড় বড় হয়ে গেল ঈশানীর। তা দেখে ফ্লোরা বলে ওঠে, যে সময় এরিস বুঝতে পারল যে ওর আর করার কিছুই নেই, হেলিকপ্টারটা ইতিমধ্যে সমতল ছাড়িয়ে উড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে ওর মা আর একমাত্র বোনকে, আর কখনো দেখা হওয়ার সুযোগ নেই, এবার থেকে ওর মা আর ছোট্ট বোনটার ডেস্টিনি হবে হয়তো কোনো নোংরা মাফিয়া ক্লাব, আর নয়তো অন্ধকার এক ডোমঘর। ঠিক সেই সময় মস্তিষ্ক টকবগিয়ে ওঠে এরিসের। বিভৎস রাগের বশবর্তী হয়ে তৎক্ষণাৎ ঘটিয়ে ফেলে সবচেয়ে বড় অঘটন। ওকে যে গার্ডগুলো শক্ত করে ধরে রেখেছিল, অকস্মাৎ গার্ডদের কোমরের খাঁজ থেকে রাইফেল টেনে নেয় এরিস। হেলিকপ্টারটা বেশি উপরে উঠতে পারেনি তখনও। ঠিক এমন সময় কোনো কিছু না ভেবেই চোখ খিচে একাধিক রাইফেলের গুলি নিক্ষেপ করে হেলিকপ্টারটাকে উদ্দেশ্য করে। গুলি লাগার কয়েক সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ সেখানেই ক্র্যাশ করে উড়ন্ত যানবাহনটি। চোখের সামনে বিকট আওয়াজ করে দাউ দাউ করে ঝলসে ওঠে এক মস্ত বড় যান, যার মধ্যে উপস্থিত ছিল স্বয়ং এরিসের মা আর একমাত্র বোন। ধীরে ধীরে চোখের সামনে একটু একটু করে পুড়তে শুরু করে সবকিছু। ঝলসানো ধ্বংসস্তূপের মাঝে কিছুই আর অবশিষ্ট থাকে না। দিন শেষে নিজের হাতে মা আর বোনকে এক বিভৎস যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে ক্ষান্ত হয় এরিস। ব্যাপারটা এমন যেন যা হয়েছে খুব ভালো হয়েছে। তবে এসবের প্রকৃত্যে চরম প্রতিশোধের নেশায় উদ্ভ্রান্ত হয়ে পড়ে এরিস। ভেতরের পরিবর্তনটা বোধহয় তখনই হয়েছিল। দগদগে রক্তিম অঙ্গারের মাঝে একমুছো ছাই ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না আর। এই কাহিনীর পরপরই এরিসের প্রথম শিকার হয় ওর নিজের বাবা আন্দ্রেও। তখন ছিল সন্ধে নামার আগ মুহূর্ত। দুর্বার সিঁদুর রাঙা টকটকে লাল আকাশের মতোই রক্তে মাখামাখি হয়ে ভর সন্ধ্যায় এই পেন্টহাউসে এসে হাজির হয় এরিস। আমরা তখনও পেন্টহাউসেই থাকতাম। পেন্টহাউসের মাঝে যে লাউঞ্জটা দেখছ, ঠিক ওখানে দাঁড়িয়ে নিজের বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এরিস। সেদিন ওর মাঝে মানুষ নয়, যেন জেগে উঠেছিল এক ভয়াবহ হিংস্র পশুসত্তা। ওর বাবা মরে গিয়েছিল অনেক আগেই, তবুও উন্মাদের মতোই ঘণ্টার পর কুপিয়ে যাচ্ছিল একটা ছিন্ন ভিন্ন মর্দদেহকে। যেন এটা কোনো মানুষ নয়, জন্তু জানোয়ারের খুবলে খাওয়া এক টুকরো সামান্য মাংসের অংশবিশেষ মাত্র। তাজা রক্তে ভিজে গিয়েছিল ওর সমস্ত শরীর, তবুও থামছিল না ওর মাঝের হিংস্রতা। ঠিক সে সময় পেছন থেকে ওর কাঁধের উপর হাত রাখে একজন। কথার এই পর্যায়ে বিরতি টানল ফ্লোরা। ঈশানী অস্থির হয়ে কাঁপা গলায় শুধাল, কে রেখেছিল হাত? বিরস মুখে জবাব দিল ফ্লোরা, তুষার ছিল ওটা। তীক্ষ্ণ ভাঁজে কুঞ্চিত হল ঈশানীর সরল কপাল। ফ্লোরা জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলতে লাগল, তুষার হল পাইথন প্যারাডাইসের আসল লিডার,
ভানিয়া মিখাইলের একমাত্র ছেলে তুষার জাওয়াদ মিখাইল। তুষারের মা ছিল না, কারণ তার বাবাও ক্ষমতার লোভে অন্য একজন মাফিয়ার মেয়েকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু নিষিদ্ধ জগতের বাদশা হওয়ার দরুন স্বাভাবিক সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারেনি বেশিদিন। অগত্যা তুষারকে রেখেই বিদায় নিয়েছিল তুষারের মা। কিন্তু আন্দ্রেও যখন ভানিয়াকে মেরে নিজে প্যারাডাইসের ক্ষমতা দখল করল, তখন থেকেই বন্দী ছিল তুষার। খুব খারাপভাবে নির্যাতনের শিকারও হতে হয়েছিল ওকে। ওই জন্যই আন্দ্রেওকে মারার পর এরিশকে নিজের সেভিয়ার মনে করতে শুরু করে তুষার। মাথা পেতে মেনে নেয় নতুন পাইথান লিডারের আকস্মিক বশ্যতা, যেন এটাই হওয়ার ছিল। ছোটবেলা থেকে একটা সহজ সরল সাধারণ ছেলের মাঝে একটু একটু করে সহিংসতার যে বীজ বপন করে দিয়েছিল ব্রাতভা, কালের পরিক্রমায় এখন সেই বীজ ডালপালা ছড়িয়ে তেজি হিংস্র ধ্বংসাত্মক এক পাপিষ্ঠে পরিণত হয়েছে। তার মানে তুমি বলতে চাইছ এরিশের পুরো পরিবারকে ও নিজ হাতে হত্যা করেছিল, তাই তো? হ্যাঁ সূচক মাথা দোলায় ফ্লোরা। বিক্ষিপ্ত কণ্ঠে বলে, এখানে দোষটা ঠিক কার তা আমার জানা নেই ইস্যু। মনে হয় পুরোটাই ছিল পাইথন লিডারের ভবিতব্য, কারণ ডেস্টিনি আমরা চাইলেও বদলাতে পারি না। ঈশানী সন্দেহাতীক কণ্ঠে বলল, তুমি বলতে চাইছ আমরা নই, বরং ডেস্টিনি আমাদের জীবন বদলে দিতে পারে? হ্যাঁ ইস্যু, পারে। ডেস্টিনি অনেক কিছুই বদলাতে পারে। ফ্লোরার কথার আর কোনরূপ প্রত্যুত্তর করে না ঈশানী। বিনা দ্বিধায় ঘুমন্ত আকাশপানে চেয়ে দীর্ঘশ্বাসের বহর ছাড়ে নির্বিঘ্নে। আজ দুদিন হল ফ্লোরা নেই পেন্টহাউসে। তুষার আর এরিশেরও হদিশ নেই কোনো। ঈশানীর অবশ্য শেষ হবে মাথা ব্যথা নেই একটুও। ও তো সেদিন রাতের কথাগুলো থেকেই বের হতে পারছে না আজ অব্দি। চোখ বুঝলেই মানুষপটে ভেসে ওঠে বিভীষিকাময় কিছু আবছায়া দৃশ্য। না জানি এরিশ কতটা কষ্ট পেয়ে মেরে ফেলতে বাধ্য হয়েছিল নিজের পরিবারকে, আর তারপর এক মহাসমুদ্র ব্যথার আড়ালে হারিয়ে গিয়েছিল ওর ভেতরের আবেগ, অনুভূতি, দুর্বলতাগুলো। এখনকার এরিশ ওর অত্যাচারী হলেও সেই ছেলে মানুষ সহজ সরল এরিশের জন্য বড্ড অনুশোচনা হয় ঈশানীর। যদিও সেসব ফিকে, তবুও আজকাল ঘুমোতে পারে না মেয়েটা। এই যেমন এখন এই মুহূর্তে কিছুতেই ঘুম নামছে না চোখের পাতায়। মস্তিষ্কে ভীষণ চিন্তার পাহাড়, অক্ষিপট স্পষ্ট। অগত্যাই বিরক্ত হয়ে উঠে বসল ঈশানী। এতগুনা বছর আগে ঘটে যাওয়া অন্য কারো জীবন কাহিনী নিয়ে এত মাথা ব্যথার কোনো মানেই হয় না। সেই ভেবে বিছানা ছেড়ে গিয়ে বসল স্টাডি টেবিলে, হয়তো ডায়েরি লেখার প্রয়াসে। কিন্তু তার আগে একটু পানি পান করা জরুরি। বোতলে পানি ছিল না। সহসা পানির উদ্দেশ্যে রুম থেকে পা টিপে টিপে বের হল ঈশানী। যদিও পা টিপে হাঁটছে, তবুও নুপুরের রিনঝিন আওয়াজটুকু ঠিকই ক্রমান্বয়ে প্রতিধ্বনিত হচ্ছে নিস্তব্ধ লাউঞ্জের চার দেওয়ালে। ফ্লোরা না থাকায় কিচেন কাউন্টারটা ফাঁকা পড়ে আছে। চারিদিকে কেমন শূন্যতা জড়ানো। পুরো লাউঞ্জে এক পলক চোখ বুলিয়ে তপ্ত শ্বাস ছাড়ে ঈশানী। অতঃপর বোতলে পানি ভরে ফের হাঁটা ভরে রুমের দিকে। কিচেন থেকে বেরিয়ে যাবে তখনই ওর দৃষ্টি আটকায় পেন্টহাউসের সদর দরজায়। সেদিকে ঠোঁট উল্টে সামান্য উকি দিতেই দেখতে পায় আহত অবস্থায় পা টেনে টেনে মাত্রই দরজা ঠেলে লাউঞ্জে প্রবেশ করেছে এরিশ। ওর পরনের সফেদ রঙা শার্টটা রক্তে ভেজা, হাঁটুর দিকটা অনেকখানি ছিলে বিভৎস হয়ে আছে। কপালের ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে পড়া রক্তের স্রোতে ভিজে যাচ্ছে মুখমণ্ডল। হুট করেই এরিশের এহেন মুমূর্ষ অবস্থা দেখে ভরকাল ঈশানী। ব্যগ্র পায়ে দুকদম এগিয়ে গিয়ে আর চোখে পরক করল মাফিয়া বসটাকে। দেখল ক্ষতবিক্ষত শরীরটা নিয়েই ধীরে ধীরে দোতলার দিকে এগিয়ে যাচ্ছে এরিশ। ওর কণ্ঠনালী থেকে বেরিয়ে আসা তপ্ত ব্যথাতর গোঙানির আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল ঈশানী, যার ফলে প্রথমে কিঞ্চিত খারাপ লাগলেও পরক্ষণেই নিজের অবস্থান, নিজের বন্দিদশা সবকিছু মস্তিষ্কে হানা দেয় ওর। ফলশ্রুত রুমে ফিরে যেতে যেতে বিড়বিড় করে মেয়েটা, যা খুশি হোক, আমার কি তাতে? অত্যাচারী একটা। তবে বিদীর্ণ এক আত্মিক বাধায় পা বাড়িয়েও সামনে এগোতে পারল না ঈশানী। কিয়ৎক্ষণ হম মেরে দাঁড়িয়ে রইল একই স্থানে। ভেতরে ভেতরে অপার মনুষ্যত্ববোধ বারবার নাড়া দিচ্ছে ওকে। মস্তিষ্কে ভেসে উঠছে ফ্লোরার বলে যাওয়া সেই শান্ত কথাগুলো। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না ইস্যু। এই দুনিয়া আর এই দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃত্যকারীদের জন্য পাপী হতে বাধ্য হয় তারা। যদিও হৃদয়ের ক্ষত আর ঘৃণার পরিমাণ মাত্রাতিরিক্ত, তবুও এই পর্যায়ে এসে দোতলার দিকে নজর বুলিয়ে একাই বলতে লাগল ইস্যু, আমি তো ওনার মতো জানোয়ার নই, আমি মানুষ। মনুষ্যত্ববোধ আর বিবেক দুটোই আছে আমার মাঝে। কথাটুকু শেষ করে ফ্লোরার রুম থেকে ফার্স্ট এইড বক্স সমমেত দোতলার দিকে পা বাড়ায় ঈশানী। ধীর পায়ে করিডোর দিয়ে এগিয়ে গিয়ে শঙ্কিত হয়ে হাত ছোঁয়ায় এরিশে রুমের দরজায়। সেদিনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করায় তৎক্ষণাৎ খুলে যায় দরজাটি। রুমের মাঝে আলো জ্বলছে। চোরা চোখে ইতিউতি নজর বুলিয়ে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে ঈশানী। মাফিয়া বসটা তখন নিজের ক্ষতবিক্ষত অসার শরীরটাকে
এলিয়ে দিয়েছে খাটের মাঝে। ওর শরীরের অর্ধেকটা খাটে আর বাকি অর্ধেকটা খাটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত শরীরটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে। কিন্তু কৌতূহলের বিষয় হল পাইথন প্যারাডাইসের মাফিয়া বসকে এভাবে আঘাত করার সাহস হল কার? অযাচিত প্রশ্নটা মস্তিষ্ক গহ্বরে হানা দিলেও এরিসের কাতর স্বরের জন্য খুব বেশি ভাবতে পারল না ঈশানী। অগত্যা এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। কয়েক মুহূর্ত ওর হাঁটুর ক্ষতস্থানের দিকে বিস্মিত নজরে তাকিয়ে থেকে বিনা বাক্যে সেখানটায় হাত ছোয়াল ঈশানী। ব্যথাতুর শরীরে একটুখানি উষ্ণ হাতের পরশ অনুভব করার সঙ্গে সঙ্গে ধীরে গতিতে উঠে বসে এরিস। ওর চাউনি ঘোলাটে, মাথাটাও সমান তালে টলছে। ঘোর লাগা চোখে খানিকক্ষণ অজ্ঞাত নীলাম্বরীকে পরখ করে যখন বুঝতে পারল এটা ঈশানী, তখন হুট করেই নিজের রক্তাক্ত পুরুষালী হাতটা আলতো স্পর্শে ছুঁয়ে দিল ঈশানীর তুলতুলে কোমল কপলে। পান পাতার মতন ঢলঢলে সুশ্রী গালে নিজের রক্তমাখা হাতটা বুলিয়ে অস্পষ্ট আওয়াজে বলল, তোমার মতো মেয়ে আর একটাও দেখেনি এরিস ইউভান। তাজা রক্তের উৎকট গন্ধে চোখ মুখ কুচকে এলো ইস্যুর। নিজের নাকটা শিকই তুলে মেয়েটা বিরক্ত ভঙ্গিতে ঝাঝালো গলায় বলে, তা দেখবেন কেন? কোনোদিন শুনেছেন কাউকে নিজের অত্যাচারীর ক্ষততে মলম লাগাতে? আমি লাগাচ্ছি, কারণ আমি ওনার মতো জানোয়ার নই, আমি মানুষ। বিবেক বুদ্ধি দুটোই আছে আমার মাঝে। গম্ভীর মেয়েটার জলজলে নীল চোখে এক পল নিজের ঘোলাটে দৃষ্টি বুলিয়ে আবারও শটান হয়ে বিছানায় গা এলিয়ে দেয় এরিস। পা দুটো তখনও বিছানার বাইরেই নিবদ্ধ। এত জটিল ক্ষত জীবনে দেখেনি ঈশানী। এসবের জন্য ডাক্তার প্রয়োজন, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে তো মরে যাবে লোকটা। সেই ভেবে তাড়াহুড়োয় ওর রক্তাক্ত কপালে হাত ছোঁয়ায় ঈশানী। কিঞ্চিত অনীহা নিয়ে সেখানটায় গজ পেঁচাতে পেঁচাতে বলে, কি বিভৎস ক্ষত, নির্বয় পাষাণ লোক একটা। ইস্যুর তপ্ত আওয়াজ কর্ণগহ্বর ছুতেই ঘোরের মাঝে ফিচেল হাসে এরিস। অস্পষ্ট আওয়াজে একা একাই বিড়বিড় করেও, যদি বলি আজ এই বিভৎস ক্ষতগুলো একজনকে সুরক্ষিত রাখার জন্য হয়েছে, তার পবিত্রতা রক্ষা করার জন্য হয়েছে, তাহলে কি সে বিশ্বাস করবে আমায়? ওর এসব অহেতুক অস্পষ্ট কথায় কান দেয় না ঈশানী, বরং মনোযোগী ভঙ্গিতে কপালটাকে মুড়িয়ে দিতে লাগে সফেদ ব্যান্ডেজের আস্তরে। বিড়বিড় করতে করতে এক পর্যায়ে আধো আধো করে চোখ খুলে এরিস। চোখ খুলতেই দেখতে পায় একটা স্নিগ্ধতায় জড়ানো সরল পবিত্র মুখ, একজোড়া গভীর সমুদ্রের মতো নীল চোখ, যা এই মুহূর্তে এরিসের দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। এরিস দেখল, অতঃপর পুনরায় চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। কেন যেন ভীষণ আরাম লাগছে। আরামের কারণে গভীর ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে ওর। হতে পারে ব্যথানাশকের পার্শ্ব প্রতিক্রিয়া, নয়তো একটা মেয়েলি ভ্যানিলা ফ্লেভারের সুবাসে এই পরাস্ত ঘুমের ঘোর। সে যাই হোক, আহত শরীরটাকে অযথা পেরেশানি দিল না এরিস। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতেই ভুলবশত একটানে নিজের ইস্পত কঠিন বুকের মধ্যে ঢুকিয়ে নিল ঈশানীকে। আচমক কাণ্ডে ধরফড়িয়ে উঠল ঈশানী। মাফিয়া বসের সুদর্শন চেহারাটা ওর চোখের সামনে স্পষ্ট হল কিছু সময়ের জন্য। বেখেয়ারে সেদিকে এক নজর আহত দৃষ্টি বুলিয়ে অকস্মাৎ ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায় ভীত মেয়েটা। সাথে করে নিয়ে আসা ফার্স্ট এইড বক্সটা ফেলে রেখেই তাড়াহুড়ো পায়ে রুম ছেড়ে ছুটে বেরিয়ে যেতে যেতে ঝাঝালো গলায় বলে, জানো আর একটা।